নমস্কার, আপনারা শুনছেন দ্য হন্টেড মাইন্ড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। চলো বন্ধুরা, তো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। সকাল থেকেই অঝোরে বৃষ্টি পড়ে চলেছে। বিকাল হলেও যখন বৃষ্টি থামল না, তখন চিন্তায় পড়ে গেল কুশল। বারবার জানলার বাইরে দেখতে লাগলো সে। কুশলের আনমনা ভাব দেখে মা ওকে বলল, কিরে, সারাক্ষণ জানলার দিকে তাকিয়ে আছিস যে? বৃষ্টি থামবে কিনা ভাবছিস? ও আজ থামবে না। এরকম বলো না মা, বৃষ্টি না থামলে যে মোহন দাদুর কাছে যাওয়াই হবে না। আমি জানি আজ বৃষ্টির দিনে মোহন দাদু একটা দারুণ গল্প বলবে। কখন যে কমবে বৃষ্টিটা একটু কমতেই ছাতা নিয়ে বেরিয়ে পড়লো কুশল। মোহন দাদুর আসরে প্রতিদিনের মতো এই বৃষ্টিতেও বেশ ভিড় জমেছে। কেউ ছাতা নিয়ে, আবার কেউ কেউ তো ভিজেও চলে এসেছে। তাহলে বৃষ্টির দিনেও তোরাও গল্প শুনতে চলে এলি বাছারা। তবে ভিজে আসাটা ঠিক নয়। যারা এসেছিস, ওই বারান্দায় গামছা ঝুলছে, যা ভালো করে মুছে আয়। তারপর আমার ঘরে গিয়ে জামা কাপড় ছেড়াই। ওখানে আমার নাতির জামা আছে অনেকগুলো। শহর থেকে আসে তো মাঝে মধ্যে, রেখে যায়। যা যা, দেরি করিস না। এই ভেজা জামায় থাকলে কিন্তু আমি গল্প বলবো না, এই বলে দিলাম। সেই মতোই কয়েকজন ছেলে তাদের ভেজা জামা ছেড়ে এলো ঘরে গিয়ে। তারপর মোহন দাদু বলল, আজ কি গল্প শুনবি? ডাইনি, পেতনি, মামদো, মেছো নাকি? দাদু, আজ একটা পেতনির গল্প বলো না। সবাই এক সুরে বলে উঠলো, হ্যাঁ দাদু, হ্যাঁ হ্যাঁ, আজকে পেতনি হোক, দাদুন দাদুন। তবে আজ তোদের একটা বাঁশ বাগানের গল্প বলি। আচ্ছা, তবে তোরা বাঁশ বাগানে কখনো গিয়েছিস? এই গাঁয়েও তো আছে। বল্টু বলল, মা বলে ওখানে ভূত আছে। বহুত না রে, পেতনি। বাঁশ বাগানে পেতনি থাকে, জানবি। এই গাঁয়েও হয়তো আছে, তবে আমি কখনো দেখিনি বা শুনিনি। সবাই দিব্যি ওখান দিয়ে যাওয়া আসা করে। তবে আজ যে গল্পটা বলবো তা অন্য এক গ্রামের বাঁশ বাগানের গল্প। ওখানে একটা পেতনি থাকতো। আর প্রথম থেকেই বলি, তাহলে শোন। কলেজের ছুটিতে প্রসেন তার গ্রামের বাড়িতে খেজুরপুরে গিয়েছিল কিছুদিনের জন্য। প্রথম দিন পৌঁছাতেই তার বেশ রাত হয়ে গিয়েছিল, কারণ ট্রেনটা দেরি করে এসেছিল। রাত 8:05 যখন সে স্টেশনে পৌঁছালো, তখনই স্টেশন প্রায় ফাঁকা। গ্রামে ঢুকতেই একটাও ঠেলা গাড়ি বা গরুর গাড়ি সে পায়নি বাড়ি যাওয়ার জন্য। অবস্থায় হেঁটে হেঁটে যেতে হয় তাকে প্রায় 4 কিলোমিটার পথ। অসম্ভব নিস্তব্ধ পরিবেশ। গ্রামের লাল মেঠো রাস্তায় একটাও লোক ছিল না তখন। আর তেমনই অন্ধকারে ঢেকেছিল চারিদিক। গ্রামের রাস্তায় একটাও আলো জ্বলছিল না। প্রসন টর্চের আলোটা সামনের দিকে ফেলে এগিয়ে চলেছিল। কেমন যেন গা ছমছমে একটা পরিবেশ। প্রসেন খালি ভাবছিল কখন বাড়ি পৌঁছবে। গ্রামের স্টেশন থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে আসতেই একটা বাঁশ বাগান ছিল। সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎই কেমন একটা বিশ্রী কান্নার শব্দ শুনতে পেল প্রসেন। সে কান্না ভারী অদ্ভুত। সে বোঝার চেষ্টা করে কোথা থেকে আসছে শব্দটা, তবে বুঝে উঠতে পারে না। হঠাৎই কান্নাটা থেমে গেল আবার। তখন মনের ভুল ভেবে বিষয়টাকে উড়িয়ে দেয় সে। বাড়ি ফিরে নানা কাজে ব্যস্ততায় এক সময় ভুলেও যায় সেই বাঁশ বাগানের কান্নাটা। তাই মা বাবাকেও কিছুই জানায় না। পরের দিন সন্ধ্যাবেলায় পাশের গ্রামের এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেয়ে ফিরছিল সে। আবার সেই বাঁশ বাগানের রাস্তা দিয়ে হঠাৎই একটা খসখস শব্দ শুনে দাঁড়িয়ে যায় সে, যেন বাঁশ বাগানের মধ্যে কেউ চলাফেরা করছে। তবে টর্চের আলোটা ফেলে দেখে
কিছুই ছিল না সেখানে। আবার টর্চটা রাস্তার দিকে ঘুরিয়ে এগিয়ে যেতে থাকে সে, কিন্তু আবারও বাঁশ বাগানের আর এক পাশ থেকে খসখস করে চলাফেরার শব্দ আসতে থাকে। একইভাবে টর্চটা ঘুরিয়ে সেদিকে ভালো করে দেখে নেয় সে, তবে কোথাও কেউ ছিল না। এবার একটু আশ্চর্য হয় প্রসেন, কিন্তু বিষয়টা প্রাধান্য না দিয়ে আবার এগিয়ে যেতে থাকে সে সামনের দিকে। এমন সময় আবার আগের দিনের সেই অদ্ভুত কান্না প্রতিধ্বনিত হতে শুরু করে সারা বাঁশ বাগান জুড়ে। নড়ে ওঠে প্রসেন। সেই কান্না যেন কান্না নয়, কারোর ঘুমানোর শব্দ। সেই কান্না যেন কথা বলছে, তবে কি বলছে সে বোঝা যায় না। শুধু কান্নার সুর শুনেই বোঝা যায় এ এক আর্তনাদ। ভয়ে হাড় হিম হয়ে যায় প্রসেনের। চারিদিকে টর্চের আলোটা ফেলে সে দেখতে থাকে। কিছুক্ষণে সেই কান্না বন্ধ হয়ে যায়। প্রসেন এক ছুটে সেখান থেকে বেরিয়ে যায়। সেদিন বাড়ি গিয়ে কিছুতেই যেন ভুলতে পারছিল না সে সেই ভয়ঙ্কর ঘটনা। রাতে ঘুমোতেও পারে না। চোখ বুঝলেই যেন কানে সেই ভেসে আসতে থাকে সেই কান্নার শব্দ। সারা রাত জেগেই কাটিয়ে দেয় সে। সকালে উঠে মা বাবাকে সবটা জানাবে ভেবেও আর জানায় না। মনে মনে ঠিক করে আর যাবে না সে সেই বাঁশ বাগান দিয়ে। যদিও স্টেশন যেতে গেলে ওই বাঁশ বাগানের উপর দিয়ে যেতে হয়, তাই সে ঠিক করে নেয় যেদিন শহরে ফিরে যাবে সকালের ট্রেনেই ফিরবে। তবে যতই সে বিষয়টা থেকে পালাতে চাইছিল, ততই যেন তাকে কেউ আঁকড়ে ধরছিল। সেদিন পাশের বাড়ির মনোজ এসে বলল, ও প্রসন্দা, বড় মা কালী মাঠের কাছে দারুণ মেলা হচ্ছে, যাবে নাকি? না না, ওই মেলায় টেলায় যেতে আমার ভালো লাগে না, তুই যা। চলোই না, বিকাল বিকাল যাব, সন্ধ্যের মধ্যে আবার ফিরে আসবো। আসলে বড় মা কালীর মাঠে যেতে গেলে ওই বাঁশ বাগান দিয়েই যেতে হয়, তাই তাই যেতে চাইছিল না প্রসেন। ছোট ভাইটা রাতদারের কাছে আর না করতে পারল না সে। সেই দিন বিকালেই মেলা দেখতে বেরিয়ে পড়ল দুজনে। কিন্তু সেই মেলা ঘুরে যখন তারা বেরোলো তখন 7:30 বাজে প্রায়। প্রসেনের যেন বুক কাঁপছিল এই ভেবে যে সেই বাঁশ বাগান দিয়ে তাদের আবার যেতে হবে। অনেকটা দেরি হয়ে গেল রে মনু, ঠেলা গাড়িটাও নেই, সেই হেঁটেই যেতে হবে এতটা রাস্তা। নে তাড়াতাড়ি পা চালা। কি এমন দেরি হয়েছে? তুমি নাকি শহরে থাকো এখন, ওখানে তো এখন সবে সন্ধে। প্রসেন কিছু বলল না, তাড়াতাড়ি হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এলো সেই বাঁশ বাগান। আর সেখানেই পা রাখা মাত্রই আবার তার কানে ভেসে এলো সেই গোয়ানের কান্না। মনোজকে সে বলল, এই মনু, তুই কিছু শুনতে পাচ্ছিস? ওই কিছু না তো। একটা বৃষ্টির চাফা কান্নার শব্দ তুই পাচ্ছিস না? কি বলছো এসব দাদা? এসব শুনেই তো ভয় লাগছে। তবে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। ওরে বাবা, তাড়াতাড়ি চলে এখান থেকে। বাঁশ বাগানটা পার করতে সময় লাগে 2 মিনিট। সেদিন সেই 2 মিনিটই যেন 2 ঘন্টার মতো লাগছিল ওদের কাছে। তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটছিল ওরা, তাও যেন শেষই হচ্ছিল না সেই রাস্তা। ওদিকে কান্নাটা আরো জোরে শোনা যাচ্ছিল। তবে বাঁশ বাগানের ভেতর থেকে সে খসখস চলাফেরার শব্দ পাচ্ছিল প্রসেন। মনোজকে সেটা বলে, আমরা 10 মিনিট ধরে হেঁটে চলেছি দাদা, বাঁশ বাগান তো যেন শেষই হচ্ছে না। কই এতটা রাস্তা তো ছিল না, মাত্র তো 2-3 মিনিট লাগতো তাহলে। হ্যাঁ রে, আমরা তো সেটাই ভাবছি মানু। এই বাঁশ বাগানের দুই পাশ থেকে যেন একটা খসখস শব্দ আসছে, যেন কেউ হাঁটছে মনে হচ্ছে। তবে টর্চ ফেললে তো কিছুই দেখতে পাচ্ছি না। তবে এখানে কেউ একজন আছে, কেউ একজন তো আছেই, যে কখনো কাঁদছে আবার কখনো বা খসখস শব্দ করে জানান দিচ্ছে তার উপস্থিতি। মনোজ ভয়ে কাঁপছিল সেই কথাগুলো শুনে। এবার বলল,
তবে দাদা, এই কান্নার শব্দ বা চলার শব্দ কিছুই তো আমি শুনতে পাচ্ছি না। শুধু তুমি কেন শুনতে পাচ্ছ বলো তো? আমার না খুব ভয় লাগছে দাদা। এ তো সেই একই জায়গায় আছি বলে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। এই তাল গাছটার কাছে ঘুরে ফিরে আসছি যেন বারবার। তবে আমরা তো সোজা হাঁটছি, কি যে হচ্ছে? কেই বা করছে এরকম? এখানে কি আছে বলতো? মাছ বাগানের ভেতরে কেই বা কাঁদছে? এই চল আমরা দৌড়াতে থাকি, ঠিক বেরিয়ে যাবো আমরা। তবে দৌড়েও কোনো লাভও হলো না। যেন সেই এক জায়গাতেই থেমেছিল ওরা। দৌড়াচ্ছে, তবে এক পাও যেন আগে যেতে পারছে না। দুজনেই হাঁপাতে লাগলো, তারপর দাঁড়িয়ে গেল। এই জন্যই আমি মেলায় যেতে চাইছিলাম না মনে। তোকে তোর কারণটা বলতে পারছিলাম না। আমি তো কিছুই জানতাম না দাদা। বলতে পারতে, তুমি আবার বলতে পারতে আমাকে, তাহলে আর আসতাম না। এবার এখান থেকে বেরোবো কিভাবে? এমন সময় প্রসেনের যেন মনে পড়লো ওর পিঠে কেউ আঁচড়াচ্ছে। আহ আহ এই মনু, কেউ যেন আঁচড়াচ্ছে পিঠে। আহ আহ কে তুমি? কে তুমি? ছাড়ো আমায়, ছাড়ো, ছেড়ে দাও আমায়। পিঠের পিছনে হাত দিতে প্রসেন অনুভব করলো দুটো হাতের স্পর্শ ছোঁয়া। যে হাত দুটো তাকে আঁচড়াচ্ছিল। কোনো রকমে সেই হাত ছাড়িয়ে আবার দৌড়াতে লাগলো প্রসেন আর মনোজ। দৌড়তে দৌড়তে বাঁশ বাগানের শেষ প্রান্তে এসে পৌঁছালো তারা অবশেষে। হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে গেল ওরা কিছুক্ষণের জন্য। আর আর পারছি না দাদা, সে কখন থেকে দৌড়াচ্ছি। তবে তবে এসে গেছি, আর ভয় নেই, আর ভয় নেই। প্রসেন স্বস্তির নিঃশ্বাস ফেললো এবার। তারপর কিছু বলতে যাচ্ছিল মনোজকে, এমন সময় দেখলো বাঁশবাগানের ভেতর থেকে দুটো বড় বড় গোল গোল চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। যেন যেন কিছু বলতে চাইছে তাকে। ভয়ে চোখটা বন্ধ করে নিল প্রসেন। আর তারপরেই তার কানে ভেসে এলো আবার সেই চাপা গুনগুন কান্না। ভয়ে ভয়ে চোখটা খুললে প্রসেন দেখল বাঁশবাগানের ভেতরে যেই চোখটা উঁকি মারছিল সেই চোখটা এখনো তার দিকেই তাকিয়ে আছে। আর সেই চোখ থেকে জল পড়ছে। ঘুমিয়ে ঘুমিয়ে কেঁদে যাচ্ছে যেন সেই চোখটায়। মনোজ পালা, নাহলে আমরা আজকে আর বাঁচবো না রে। পালা পালা, পেছনে তাকাবি না। পালা, দৌড়া দৌড়া। ওরা পালাতেই যাচ্ছিল, তবে সামনের দিক থেকে আবার একটা মেয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। এবার মনোজ ওকে দেখতে পেল। একটা কিশোরী মেয়ে, লম্বা, মাঝারি গড়ন, এলোমেলো চুল, আর মুখটা যেন থ্যাঁতলানো। কিছু যেন বলছিল মেয়েটা ওদের, তবে ওর কথা বোঝা যাচ্ছিল না। ওরা কাঁপতে কাঁপতে প্রসেন বলল, কি চাও তুমি? কি চাও? কি চাও? কেন বারবার আমাদের ভয় দেখাচ্ছ? সরে যাও, সরে যাও, সরে যাও সামনে থেকে। আমাকে বাড়ি যেতে দাও, বাড়ি যেতে দাও আমাকে। মেয়েটা হাত জোর করে যেন কিছু চাইছে, আর মুখে গোয়াতে গোয়াতে কি যেন বলছিল বারবার। অনেকক্ষণ শোনার পর প্রসেন বুঝতে পারল যে সে কি বলছে। আর তারপরেই কোথায় যেন চলে গেল মেয়েটা। আর তারপরেই খুব সহজে মনোজ আর প্রসেন সেখান থেকে বেরোতে পারল। বাড়িতে গিয়ে এক গ্লাস জল খেয়েই চেয়ারে বসে পড়ল প্রসেন। তার মা আসতেই মাকে বলল, মা, এই গ্রামের বাঁশ বাগানের গল্পটা কি গো? ওখানে কি কোনো ঘটনা হয়েছিল কখনো? কেউ কি আত্মহত্যা করেছিল বা কোনো অপমৃত্যু? না, এমন তো কিছু শুনিনি কখনো। কিন্তু কেন বলতো? আর তোকে এত বিধ্বস্ত বা দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? মাকে সব ঘটনা বলল প্রসেন। সব ঘটনা শোনার পর ওর মা বলল, নিশ্চয়ই মেয়েটা অপঘাতে মারা গেছে, তাই ওর আত্মা ওইভাবে। তবে আমরা তো কতবার ওখান দিয়ে গেছি, সবাই তো যাই, কিন্তু কেউ তো কিছু দেখেনি। তবে তুই কেন? মা ও কি বলছিল এবার আমি বুঝেছি। মুক্তি, ও মুক্তি চাই মা। সেটাই ঘুমাতে ঘুমাতে বলছিল আমাদের।
তবে পরিষ্কার বললো না কেন? এইসব ঝামেলায় পড়িস না বাবা, এই তো কদিন পর শহরে ফিরে যাবি, বেকার কি প্রয়োজন। ওর বিষয়ে সবটা না জেনে আমি কোথাও যাব না মা। মনোজকে বলছি কোনো একটা তান্ত্রিকের খোঁজ করতে। পরের দিনই মনোজকে বলে সেই শ্মশানের কাছে এক তান্ত্রিকের বাড়ি গেল তারা। তান্ত্রিক ওদের দেখেই বলল, ভূত তাড়াতে এসেছিস, তবে কিন্তু ভূত নয়, পেতনি, বাঁশ বাগানের পেতনি। বাবা আপনি জানলেন কি করে? আমি তো সবই জানি বাছা। ওই পেতনি তোকে অনেক দিন ধরেই বলার চেষ্টা করছে ওর যন্ত্রণার কথা, তবে তুই শুনতে চাসনি, ঠিক যেমন কেউ শুনতে চায় না ওর কথা, তবে অবশেষে তুই শুনলি। আমি কালই ওকে দেখেছি বাবা, একটা বাচ্চা মেয়ে, 15-16 বছর বয়স হবে। কে ও বাবা? কি হয়েছিল ওর? আমি সব জানতে চাই। তান্ত্রিক চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলো, তারপর চোখ খুলে বলল, ওই মেয়েটা বোবা, তাই ওর কথা তুই বুঝতে পারছিস না, আর ওর কান্নাও তাই এত অদ্ভুত। ওইভাবে ও ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদেও। ওর বাড়ি এই গ্রামেই নদীর ধারে। মা বাবা মারা যাওয়ার পর থেকে মামা মামির কাছেই থাকতো। মামি অত্যন্ত বদ, ওকে দিয়ে ঘরে সব কাজ করাতো। তবে ও শুধু বোবা নয়, কালাও, তাই অর্ধেক কথা ও বুঝতে পারতো না। যেহেতু শুনতে পেত না, তাই ওকে কাজ করিয়েও যেন শান্তি পেত না ওর মামি। তবে মারবো ভেবেও মারতে পারতো না, কারণ ওর বাবার জমি বাড়ি সব ওই মেয়ের নামেই ছিল, যা 18 বছর বয়স হলে মেয়েটা পেত। আর ওর মামি ভেবেছিল তারপর মেয়েটাকে নিজেদের নামে সবটা কুড়িয়ে নেবে। তবে একদিন ওর মামির এমন রাগ হলো যে এক মুহূর্তে সম্পত্তি বিষয়টা ভুলে গেল। একটি শিলনোড়া দিয়ে মেয়েটার মুখটা থেতলে দিল, তারপর মাথাটাও। তার ছেলে আর স্বামী বাড়ি এলে তাদের বলল কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আর ওদের ভয় হয়েছিল কেউ জানলেই পুলিশ কেস হবে, তাই ওরা তিনজনে মিলে চুপি চুপি রাতের আঁধারেই ওই বাঁশ বাগানে নিয়ে এসে পুঁতে দিয়ে চলে যায়। এরপর ওই বোবা মেয়েটার আত্মা প্রতিশোধের জন্য ছটফট করতে থাকে। আর কিছুদিনের মধ্যেই ওর মামিকে ও ঘাড় মুটকে মেরে ফেলে। তারপর থেকেই ও শুধুই চেয়েছে ওই মামির আসল রূপটার মামা জানুক, আর ওকে কেউ চিরতরে মুক্ত করে দিক। তোর আগে ও অনেকই চেষ্টা করেছে বলবে, তবে একবার ওই মেয়েটাকে দেখে নিলেই সবাই ভয়ে পালিয়ে যায়, কেউ এগোয় না। তবে তুই প্রথম ব্যক্তি যে ওকে নিয়ে এতটা ভেবেছিস, আমার কাছে এসেছিস। শোন, তুই পারিস ওর শেষ ইচ্ছা পূরণ করে ওকে মুক্তি দিতে, অর্থাৎ ওর মামাকে সত্যিটা জানিয়ে তারপর ওর লাশটাকে মাটি থেকে খুঁড়ে বের করে জ্বালিয়ে দিতে হবে তোকে। কিরে, পারবি তো? ভয় পাবি না? পারবো বাবা, এটা যে পুণ্যের কাজ, আমি নিশ্চয়ই পারবো। তবে সামনের অমাবস্যা রাতে তৈরি থাকিস, আর তার আগে ওর মামাকে গিয়ে সবটা জানাবি। প্রশান্ত তান্ত্রিকের কথা মতো একদিন মেয়েটার বাড়িতে গিয়ে ওর মামাকে সত্যিটা জানায়। আর তারপর সামনের অমাবস্যা রাতে মনোজকে নিয়ে সে বাঁশ বাগানে যায় মেয়েটার লাশ জ্বালানোর জন্য। আমার খুব ভয় লাগছে দাদা, ও আমাকে মেরে ফেলবে না তো? মারবে কেন? আমরা তো ওর আত্মার মুক্তির জন্য এসেছি, এটাই তো চাই রে। আবার সেই গোয়ানি কান্নার শব্দ শোনা গেল, সারা বাঁশ বাগান জুড়ে তার প্রতিধ্বনিত হতে লাগলো। আর তারপর দেখা গেল আবার সেই
অশ্রু ভরা চোখ। দুজনে ওই দিক থেকে মুখটা ফিরিয়ে নিল। ওই কান্নার শব্দে যেন কান ডাকা যাচ্ছিল না। এবার কানে ওরা হাত চাপা দিল, তবে শব্দের তীব্রতা এত ছিল যে তারা সেটা শুনতে পাচ্ছিল। এর মধ্যে থেকে আমাদের কাজটা সম্পন্ন করতে হবে। তান্ত্রিক বলেছে যেখানে কোদাল ঠেকালে মাটিটা লাল হয়ে যাবে, ওখানেই পোঁতা আছে লাশটা। চল খুঁজি। অনেক খুঁজে অবশেষে সেই জায়গাটা পাওয়া গেল। মাটির তলা থেকে মেয়েটার কঙ্কাল বার করে প্রসূন জ্বালিয়ে দিল সেটা। আর তখন দেখা গেল সেই মেয়ের অবয়ব তাদের সামনে এসে হাত জোর করে দাঁড়িয়েছে আবার। আর ওর ভাষায় ঘুমিয়ে ঘুমিয়ে কিছু যেন বলছে, হয়তো ওদের ধন্যবাদ জানাচ্ছে। লাশটা ধীরে ধীরে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো, আর মেয়েটা চিৎকার করতে থাকলো। তবু কথা বলতে পারতো না। তবে ওর চিৎকার যেন সব বলে দিচ্ছিল। ভেতরে চাপা কষ্টটা নিংড়ে বের করে দিচ্ছিল ও, শেষবারের মতো। লাশটা ছাই হয়ে যেতেই মেয়েটার আর্তনাদও থেমে গেল, আর এক সময় ধীরে ধীরে ও বাতাসে মিলিয়ে গেল। এর কদিন পরেই প্রসূন শহরে ফিরে যায়। তবে বাঁশবাগানের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা ও এই জীবনে হয়তো আর ভুলতে পারবে না। এতক্ষণ সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গল্পটা শুনছিল। কিরে, গল্পটা কেমন লাগলো বল? সবাই বলে উঠলো একসাথে, দারুণ দারুণ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং ভিডিওটাকে অনেক অনেক পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।